কখনো ভেবে দেখেছেন একটা সাধারণ গল্প বা একটা উপন্যাস কিভাবে আস্ত একটা সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে পারে? শুনতে হয়তো অবাক লাগছে, কিন্তু এটাই ছিল এডওয়ার্ড সাইদের যুগান্তকারী বই কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজমের মূল কথা। আজ আমরা ঠিক এটাই দেখব, কিভাবে সাহিত্য আর সাম্রাজ্য একে অপরের হাত ধরে চলেছিল। চলুন শুরু করা যাক। তো আজকের আলোচনায় আমরা প্রথমে দেখব এডওয়ার্ড সাইদকে, মানে মানুষটাকে। তারপর আমরা ডুব দেব তার দুটো মূল ধারণায়, সংস্কৃতি আর সাম্রাজ্যবাদ, আর দেখব এগুলোর মধ্যে সম্পর্কটা ঠিক কী। আর শেষে জোজেফ কনরাডের একটা দারুণ উদাহরণ দিয়ে পুরো বিষয়টাকে একদম পরিষ্কার করে ফেলব। যে কোনো বড় আইডিয়ার পেছনে কিন্তু একজন মানুষ থাকেন, তাই না? আর সেই মানুষটার জীবনটা না বুঝলে আইডিয়াটাও ঠিকঠাক বোঝা যায় না। এডওয়ার্ড সাইদের ক্ষেত্রে তো এটা আরও বেশি সত্যি। তার জীবনের গল্পটাই যেন তার সবচেয়ে বড় তত্ত্ব। তো চলুন প্রথমে দেখি কিভাবে একজন নির্বাসিতের চোখ দিয়ে তিনি এই দুনিয়াটাকে দেখতেন। সাঈদের জীবনটা দেখুন, একটা লম্বা সফরের মতো। জন্ম ফিলিস্তিনের জেরুজালেমে, কিন্তু ১৯৪৮-এর পর থেকে তারা নিজের দেশে ফেরা হয়নি। পরিবারসহ নির্বাসিত হলেন, প্রথমে মিশরে, তারপর পড়াশোনার জন্য চলে গেলেন আমেরিকায়। মানে জীবনটা কাটল একজন আউটসাইডার হিসাবে, একজন বহিরাগত হিসাবে। আর ঠিক এই পরিচয়টাই তার চিন্তাভাবনাকে একটা অন্যরকম গভীরতা দিয়েছিল, সবকিছুকে একটু আলাদা চোখে দেখতে শিখিয়েছিল। সাইদ নিজে কি বলেছেন জানেন? তিনি তার এই বিখ্যাত বইটাকে বলেছেন এক নির্বাসিতের বই। কিন্তু কেন? কারণটা খুব গভীর। তিনি সবসময় নিজের শেকড় থেকে বিচ্ছিন্ন বোধ করতেন। ফিলিস্তিনের নন, আবার পুরোপুরি মিশরীয় বা আমেরিকানও নন। কোথাও যেন ঠিক খাপ খাচ্ছিল না। আর এই যে একটা দূরত্ব, এই যে পুরোপুরি ইনসাইডার না হতে পারা, এটাই তাকে এমন একটা দৃষ্টিভঙ্গি দিয়েছিল যা সাধারণত অন্যদের থাকে না। এই অবস্থাকেই সাইদ বলেছেন ডাবল ভিশন বা দ্বৈত দৃষ্টি। মানে তিনি একই সাথে দুটো চোখ দিয়ে দেখতে পারতেন। একদিকে তিনি পশ্চিমা সংস্কৃতির ভেতরে থেকেই এর সৌন্দর্য, এর গোপনতাকে অনুভব করেছেন, আবার বাইরের মানুষ হিসাবে এর এমন সব খুঁত বা সমস্যাও তার চোখে পড়েছে যা হয়তো যারা ভেতরে থাকেন তারা কখনো খেয়ালই করেন না। ব্যাপারটা অনেকটা নিজের বাড়ির গন্ধ নিজে না পাওয়ার মতো। আচ্ছা, মানুষটাকে তো কিছুটা বুঝলাম। এবার চলুন তার মূল আইডিয়ার দিকে যাওয়া যাক। প্রথমটা হলো সংস্কৃতি বা কালচার। এখন সংস্কৃতি বলতে আমরা সাধারণত কি বুঝি? গান বাজনা, শিল্পকলা, তাই তো? কিন্তু সাইদের কাছে এই শব্দটার মানে ছিল আরও অনেক গভীর, অনেক বেশি শক্তিশালী। সাইদ বলছেন, সংস্কৃতি হল সেই সব গল্প, বিশ্বাস আর অভ্যাস যা একটা গোষ্ঠীকে একসাথে বেঁধে রাখে। এটা আমাদের বলে দেয় আমরা কারা। এটা শুধু মিউজিয়ামে সাজিয়ে রাখার জিনিস নয়, এটা আমাদের রক্তে মিশে আছে, আমাদের প্রতিদিনের জীবনে, আমাদের কথাবার্তায়। এক কথায় যা আমাদের পরিচয় তৈরি করে, সেটাই সংস্কৃতি। তবে সংস্কৃতির একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এর দুটো দিক আছে। একদিকে এটা আমাদের মধ্যে একটা আমরা বোধ তৈরি করে, আমাদের একাত্ম করে, গর্ব করতে শেখায়। কিন্তু ঠিক এর উল্টো পিঠেই তৈরি হয় আর একটা জিনিস। আমরা তৈরি হওয়ার সাথে সাথেই কিন্তু ওরাও তৈরি হয়ে যায়। মানে একটা সীমানা তৈরি হয়, একটা দেওয়াল উঠে যায়। এই জন্যই সাইদ একটা দারুণ উপমা দিয়েছেন। তিনি বলেছেন, সংস্কৃতি হল একটা মঞ্চের মতো, আর এই মঞ্চে বিভিন্ন রাজনৈতিক আর আদর্শিক দলগুলো একে অপরের সাথে লড়ছে। প্রত্যেকেই চায় নিজের গল্পটা, নিজের ন্যারেটিভটাকে এই মঞ্চের কেন্দ্রে নিয়ে আসতে, সবার কাছে প্রতিষ্ঠা করতে। তো সংস্কৃতি কি তা তো বুঝলাম। এখন আসি দ্বিতীয় বড় ধারণাটাতে, সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম। আর এখানেই সাইদের আসল চমক। তিনি বলছেন, একটা সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বড় অস্ত্র কিন্তু কামান বা বন্দুক নয়, এর চেয়েও শক্তিশালী একটা অস্ত্র আছে। দেখুন, সাম্রাজ্যবাদ মানে তো শুধু এক দেশের আরেক দেশকে সামরিক শক্তি দিয়ে দখল করে নেওয়া নয়। ওটা তো শুরুর ধাপ মাত্র। আসল দখলদারি, আসল নিয়ন্ত্রণ তো তখন আসে যখন বিজয়ী দেশ বিজিত দেশের মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তাদের সংস্কৃতি আর চিন্তাভাবনার উপর আধিপত্য বিস্তার করতে পারে। প্রসেসটা কেমন? ধরুন প্রথমে সেনাবাহিনী এসে একটা অঞ্চল দখল করল, কিন্তু সেই দখলকে টিকিয়ে রাখতে হবে তো। আর এখানেই কাজে লাগে সংস্কৃতি। গল্প, শিল্প, সাহিত্য, শিক্ষা এগুলো ব্যবহার করে এমন একটা ন্যারেটিভ তৈরি করা হয় যে এই দখলদারি আসলে ওই অঞ্চলের মানুষের ভালোর জন্যই করা হচ্ছে, তাদের সভ্য করার জন্য করা হচ্ছে। ব্যাস, এভাবেই শুধু জমি নয়, মানুষের মনও জয় করে ফেলা হয়। তার মানে কি দাঁড়ালো? আসল ক্ষমতা কিন্তু অন্য কারো গল্পকে সামনেই আসতে না দেওয়া, নিজের গল্পটাকেই একমাত্র সত্যি বলে প্রতিষ্ঠা করা। আর সাম্রাজ্যগুলো ঠিক এই কাজটাই খুব দক্ষতার সাথে করে।
যখন একটা পক্ষের গল্পই সবাই বিশ্বাস করতে শুরু করে তখনই তো নিয়ন্ত্রণটা পাকা হয়। আচ্ছা, এই যে সংস্কৃতি আর সাম্রাজ্যবাদের এত কথা বললাম, এটা বাস্তবে কিভাবে কাজ করেছে? সাইদের একটা অসাধারণ উদাহরণ দিয়েছেন ইংরেজি উপন্যাসের মাধ্যমে। তিনি দেখিয়েছেন কিভাবে এই উপন্যাসগুলো ব্রিটিশ সাম্রাজ্যের এক নীরব কিন্তু অবিশ্বাস্য শক্তিশালী এক সহযোগী হয়ে উঠেছিল। ব্যাপারটা এমন না যে ওই উপন্যাসগুলোতে সরাসরি সাম্রাজ্যের জয়গান গাওয়া হতো, না, ব্যাপারটা ছিল আরও সূক্ষ্ম। গল্পগুলোর পটভূমিতে মানে ব্যাকগ্রাউন্ডে সাম্রাজ্য সবসময় থাকতো একটা স্বাভাবিক দৈনন্দিন ব্যাপার হিসেবে। গল্পের কেন্দ্রবিন্দুতে থাকত ইংল্যান্ড, আর সেখান থেকে গল্পের নায়করা হয়তো যেত ভারত বা আফ্রিকায় শৃঙ্খলা ফেরাতে বা সভ্যতা ছড়াতে। ফলে পাঠকরা যখন এই গল্পগুলো পড়তেন তাদের কাছে মনে হতো সাম্রাজ্য থাকাটাই তো স্বাভাবিক, এটাই তো দুনিয়ার নিয়ম। একটা ক্লাসিক উদাহরণ দেই, জেন অস্টেনের বিখ্যাত উপন্যাস ম্যানসফিল্ড পার্ক। সেখানে যে ধনী পরিবারটির গল্প বলা হয়েছে তাদের আয় উপার্জন আসে অ্যান্টিগার এক বিশাল বাগান থেকে। কিন্তু সেই বাগানে যে দাসদের অমানসিক পরিশ্রমে এই সম্পদ তৈরি হচ্ছে, সেই ভয়ঙ্কর সত্যটা নিয়ে পুরো উপন্যাসে একটাও প্রশ্ন তোলা হয়নি। মানে সাম্রাজ্যের টাকায় বিলাসবহুল জীবন চলছে, কিন্তু তার পেছনের অন্যায়টা যেন একটা নীরব সম্মতি পেয়ে গেছে। তাহলে মূল কথাটা কি? মূল কথাটা হলো ১৯ শতকের সেরা ইংরেজি উপন্যাস আর ব্রিটিশ সাম্রাজ্য যেন একসাথে বড় হয়েছে, একে অপরকে শক্তি জুগিয়েছে। উপন্যাসগুলো সাম্রাজ্যকে একটা নৈতিক আর সামাজিক বৈধতা দিয়েছে, আর সাম্রাজ্য উপন্যাসগুলোকে দিয়েছে বিশাল এক ক্যানভাস, নতুন নতুন গল্প আর চরিত্র। তবে সাইদের আলোচনা কিন্তু একদম সাদা কালো নয়। তিনি কোনো লেখককে স্রেফ ভিলেন বলে দাগিয়ে দেননি, বরং দেখিয়েছেন বিষয়টা কতটা জটিল। আর এর সবচেয়ে ভালো উদাহরণ হলেন লেখক জোজেফ কনরাড। চলুন তার ব্যাপারটা একটু দেখি। মজার ব্যাপার হলো, সাইদ নিজে জোসেফ কনরাডকে খুব সম্মান করতেন, প্রশংসা করতেন। কেন? কারণ কনরাড তার বিখ্যাত উপন্যাস হার্ট অফ ডার্কনেসে আফ্রিকার কঙ্গোতে বেলজিয়ানদের চালানো ভয়াবহ শোষণ আর বর্বরতাকে কোনো রকম রাগঢাক না করে একদম খোলামেলাভাবে দেখিয়েছেন। কিন্তু এখানেই আসল প্যারাডক্সটা। একদিকে কনরাড সাম্রাজ্যের ভয়াবহ রূপটা দেখাচ্ছেন, এর কড়া সমালোচনা করছেন, আবার অন্যদিকে তিনি সাম্রাজ্য ছাড়া একটা পৃথিবীর কথা কল্পনাও করতে পারছেন না। মানে তিনি সিস্টেমটার সমালোচনা করছেন ঠিকই, কিন্তু সিস্টেমের বাইরে গিয়ে ভাবতেই পারছেন না। আর সাইদ বলছেন এটাই স্বাভাবিক, এটা কোনো বৈপরীত্য নয়। কনরাড আসলে তার সময়েরই একজন প্রতিচ্ছবি। তিনি একই সাথে সাম্রাজ্যের একজন সমালোচক, আবার সেই সাম্রাজ্যবাদী সংস্কৃতিরই একজন ফসল, দুটোই তিনি। তো এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, সাইদ আমাদের এটাই বোঝাতে চেয়েছেন যে সাম্রাজ্যবাদ শুধু ইতিহাসের পাতায় আটকে থাকা কোনো ঘটনা নয়। ওই সময়ের বিশ্বকে আমরা আর ওরা এই দুই ভাগে ভাগ করে দেখার যে মানসিকতা, সেটা আজও আমাদের সংস্কৃতিতে, আমাদের সিনেমায়, আমাদের খবরে, আমাদের গল্প বলার ধরনে রয়ে গেছে। তাই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই। একটু ভাবা যাক, আজ আমরা যে সিনেমা দেখছি, যে বই পড়ছি বা অনলাইনে যে কন্টেন্ট দেখছি, সেখানে কাদের গল্পগুলোকে বারবার তুলে ধরা হচ্ছে, আর কাদের গল্পগুলো আমরা প্রায় শুনিই না বা বলার সুযোগই দেওয়া হয় না? এই প্রশ্নটা নিয়ে ভাবা খুব জরুরি।